3 দিনের মধ্যে আমি দেশ ত্যাগ করি। দেশ ত্যাগ করবার পরে আমার বাড়িতে 1-150 মানুষ যায়। সেখানে একটা ভিডিও আছে আমার বাবাকে বাড়িতে। যে আল্লাহর নবীরে গালাগালি দেয় তারে একদম যেখানে পাও সেখানে কাইটা 2 ভাগ করে দাও। 3-4 মাস আমি বাসার মধ্যে লুকাই করছি। দিদি ভাইটা চিন্তা করে নিয়ে চলে গেল। তা আমি মনে করলাম কি যে আমি মনে হয় আমার এই মনে হয় শেষ, আর কারোর সাথে দেখা হলো না। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছি এবং তার কাছেই ফিরে যাব। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে ফাতা কমব্যাট সিস্টেম বা এফসিএস এর সদস্যদের গ্রেপ্তারের পর থেকে তাদের কার্যক্রম নিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য। অবশ্য তাদের গ্রেফতার নিয়ে আলোচনা সমালোচনা দুটিই ছিল, কিন্তু গ্রেফতারকৃতরা যখন রিমান্ডে তখন তাদের ফোনে থাকা বিস্ফোরক তৈরি ও পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপর ফাতা কমব্যাট সদস্যদের পক্ষে অবস্থান নেওয়া অনেককে সুরবদল করতেও দেখা গেছে। এখন তারাও ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ফাতা কমব্যাটের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে কথিত জিহাদে উদ্বুদ্ধ করতে সাবির ভাইয়ের জামায়া বা এসবিজে নামে একটি গোপন সংগঠনের খোঁজ পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে সংগঠন মার্শাল আর্টের আড়ালে বায়াত গ্রহণ, কাল্পনিক শত্রুর মোকাবিলায় ইদাদ বা অস্ত্রশস্ত্র প্রস্তুত রাখা, শাতিমে রাসুল আখ্যা দিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে সারিয়া বা লুণ্ঠনের মতো কার্যক্রম চালাত। এছাড়া একই সংগঠনের সদস্যরা চাঁদপুরের আলোচিত সমালোচিত বক্তা মুফতি ইমরান বিন বশিরকে শাতিমে রাসুল আখ্যা দিয়ে হত্যা চেষ্টা করে। এমনকি তারা বাড়িতে মব করতেও গিয়েছিল এসবিজের একটি দল। জীবন নাশের ভয়ে ইমরান এখন দেশ ছাড়া। ফেসবুকে থাকা ফাতা কমব্যাট সিস্টেমের মার্শাল আর্ট ট্রেনিংয়ের ভিডিওতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নাশিদ বা সঙ্গীত নিয়মিত ব্যবহার করতে দেখা যায়। বিদেশি ভাষার এসব সঙ্গীত সাধারণত আইএস, আল কায়েদা বা একই ধারার সশস্ত্র সংগঠন ব্যবহার করে থাকে। মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়ার সময়ও অপ্রাসঙ্গিকভাবে বেছে বেছে পবিত্র কোরআনের কিতালের আয়াত তিলাওয়াত করা হতো। মামলার তদন্ত কর্মকর্তা বা আইও, সিটিটিসি, এটিইউ, স্পেশাল ব্রাঞ্চ, খুলনা, যশোর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। তারা জানিয়েছে, প্রকাশ্যে মার্শাল আর্ট পরিচালনা করলেও আড়ালে প্রতি সপ্তাহে এফসিএস সদস্যদের নিয়ে দার্স পরিচালনা করা হয়। কর্মীতরিতে দাওয়াহ অর্থাৎ উদ্বুদ্ধকরণের কাজে সাবিরের সঙ্গে মাহফুজ নামে আর এক তরুণ মুখ্য ভূমিকা রাখেন। দেশব্যাপী সফর করেন তারা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছেন, ওই সফর থেকেই কথিত জিহাদে উদ্বুদ্ধ করা হয় তরুণদের। পরে তাদের এসবিজে সংগঠনের বায়াত বা শপথ নেওয়া হয়। আমিরে মুজাহিদ হিসেবে শপথ নেন এফসিএস প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। বায়াত নেওয়ার পরে ফরজ হিসেবে ইদাদ পালন করা হয়। ইসলামী পরিভাষায় ইদাদ বা প্রস্তুতি বলতে শত্রুর মোকাবিলায় শারীরিক, মানসিক ও কৌশলগত সক্ষমতা এবং অস্ত্রশস্ত্র প্রস্তুত রাখাকে বোঝায়। ফাতা কমব্যাট সিস্টেম দাওয়ার মাধ্যমে তরুণদের ইদাদের গুরুত্ব তুলে ধরে। বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা জুলুমের শিকার হচ্ছেন বলে বুঝিয়ে তাদের প্রস্তুত করা হয়। কয়েক মাস আগে ফাতা কমব্যাট থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়া চাঁদপুরের এক কিশোরের সন্ধান পায় পুলিশের বিশেষায়িত গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চ। ওই কিশোরকে ইদাদের জন্য জোরাজুরি করা হলে ভয় পেয়ে সে পরিবারকে সব জানিয়ে দেয়। পরে পরিবার থেকে পুলিশে সহায়তা চাওয়া হয়। চাঁদপুরের ওই কিশোরের সঙ্গেও কথা বলেছে স্ট্রিম। এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তির অপেক্ষায় থাকা এই তরুণ নিরাপত্তাজনিত কারণে নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। ওই কিশোর বলেন, পুলিশ কয়জনকে ধরেছে, বাকি সবাই তো বাইরেই রয়েছে, আমার তো জানের কোনো নিরাপত্তা নাই। তিনি জানান, অনলাইনে বিভিন্ন ধর্মীয় বয়ান শুনতেন তিনি। সেই সূত্রে পরিচয়ের পরে ফাতা কমব্যাটের একজন তাকে দাওয়াত দেন। কয়েকদিন পরে সরাসরি ফাতার 2 জনের সঙ্গে দেখা হয়। তাদের একজনের নাম মেহেদি হাসান, আরেকজন মাহফুজ। তাদের প্ররোচনায় মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছেন ওই কিশোর। তার ভাষায়, আমিরে মুজাহিদ সাবির ভাই এসে ট্রেনিং উদ্বোধন করে গেছিলেন। মাহফুজ ভাই মার্শাল আর্ট জানত। ভিডিও কলে স্ট্রিমকে তিনি বলেন, মাহফুজ দাওয়াতি কার্যক্রম বা আলেমের ভূমিকাও পালন করতেন। উনি আমাদের বাস স্ট্যান্ডে অনেকবার দাওয়াত দিচ্ছেন। ওনার পেশা ঠিক জানি না, ওনারা এখানে একটা ঘাঁটি বানাইছেন, ঘাঁটির মধ্যে তারা দিনের দাওয়াত দিত। মাহফুজের চাঁদপুরে একটা দোকান বা মুদি ব্যবসা খোলার নিয়ত ছিল। ফেসবুকে মাহফুজ বাংলাস্থানের জঙ্গি নামে একটি ফেক আইডি ব্যবহার করেন বলে জানিয়েছেন ওই কিশোর। মেসেঞ্জারে তাদের বার্তা আদান প্রদানের বেশ কিছু স্ক্রিনশটও স্ট্রিমের হাতে এসেছে। এর একটিতে ওই কিশোরের ওপর ইদাদ ফরজ হয়েছে বলতেও দেখা গেছে। স্ট্রিমকে ওই কিশোর বলেন, আমি তো মাঝখানে শিবির করতে বুঝছেন, তারা আমার মুসলমান বানাইছে, বলছে আমি এতদিন কাফের ছিলাম, আমার মুসলমান বানাইছে।
বলছে যারা শিবির করে এরা মুরতাদ, এদের ইয়া যারা এখন মুসলমান আছে যারা কিতাল করে না তারা কাফের, এই মুসলমান গুলা কাফের। এখন অনেক কথা মনে নেই, বুঝছেন ভাই, 6-7 মাস হয়ে গেছে তো, এগুলা এখন অনেক মনে নেই। ওই কিশোর আরো বলেন, ইদাতের ব্যাপারে ওনারা আসছিল আমার দাখিল পরীক্ষার আগের মুহূর্তে। আমি পরীক্ষা যখন দেই সেই সময় টেস্ট পরীক্ষার আগের মুহূর্তে তারা আমার ইদাদের দাওয়াত দেয়। তো আমি এটা থানায় জানাইছি, তখন স্যার এটাকে অত গুরুত্ব দেয় নাই। ইদাদের জন্য তার কাছে নগদ টাকা চাওয়া হয়েছিল বলেও জানিয়েছেন ওই কিশোর। এমনকি তার ফোন হ্যাক করা হয়েছিল বলেও জানান তিনি। স্ট্রিমকে বলেন, মানে চাঁদপুরে যে কোনো জায়গায় যাইতাম আমার লোকেশন আমার সব হ্যাক করে রাখছে, একেবারে সব। এমনকি আমার যে ট্যাপটা আছে ট্যাপের লোকেশন দেওয়া হ্যাক করে রাখছে। মানে কোনো জায়গায় যাইলে ওনাদেরকে মানে আমার সামনে মানে আমার দেখা এরকম লোকেশন হ্যাক করছে, এটা বোঝা গেছে। এটা আবার আমি পুলিশ কর্মকর্তা করে দেখে গেছি। আমি এরপরে ভাই জ্বরে ভয়ে আর বাসার থেকে প্রায় 1 মাসের মতন, মনে হয় 3-4 মাস আমি বাসার মধ্যে লুকাই করছি। আব্বু আমার যেদিকে যাইতাম প্রাইভেটে যেতাম, আমার আব্বু আমার নিয়ে যেতাম। এদিকে চাঁদপুরের ওই কিশোর তার বক্তব্যে দাবি করেছিলেন তিনি ইসলামী ছাত্র শিবির করতেন, তবে কোনো পদবি ছিল না। এই ব্যাপারে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের পক্ষ থেকে বলছি এগুলোর সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই। আমরা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে ইসলামের কথাগুলো মানুষকে বলি। এইগুলোর ব্যাপারে তারা টার্গেট করে ইসলামী ছাত্র শিবিরকে মূলত টার্গেট করে। এদের যে কার্যক্রমগুলো এ ব্যাপারে বর্তমান সরকার এবং ইন্টিরিম সরকারের সময়ও এরা উদাসীন ছিল। এই কারণে এরা তো এখন খুব মাথাচাড়া দিয়ে উঠছে। রিসেন্টলি আপনারা দেখছেন সারা দেশে কালিমার পতাকা যেটা সাদা কাপড়ে উঠাইছে, এটা আল কায়দার পতাকা মূলত। এদিকে চাঁদপুর সদর থানা পুলিশও স্ট্রিমকে জানিয়েছে ওই কিশোর থানায় বিষয়টি অবগত করেছিলেন। সদর থানার ওসি ফয়েজ আহমেদ স্ট্রিমকে বলেন, ওই কিশোর তার ভয়ের কারণে থানায় এসে জানিয়েছিল, তার বন্ধু বান্ধবরাও বলেছিল। এরপরে মার্শাল আর্টের টিমটার ওপর আমরা নজর রেখেছিলাম। ওই কিশোরের পরিবার জিডি বা মামলা করতে রাজি না হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। বাংলা স্থানের জঙ্গি পেইজের অ্যাডমিন মাহফুজের সঙ্গে কথা বলতে ফাতা কমব্যাটের যশোর ও সিদ্ধিপাশা শাখা থেকে জানানো হয় তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। অন্যদিকে ফাতার খুলনা, অভয়নগর, চাঁদপুর ও ঢাকা শাখার ফোন বন্ধ পাওয়া গেছে। অতীতে সাংগঠনিক কর্মকাণ্ড ও অভিযান চালানোর তহবিল সংগ্রহে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন লুণ্ঠন ও ডাকাতি বেছে নিত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বিশেষায়িত একটি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফান্ড সংগ্রহের এই কাজকে তারা সারিয়া বলে থাকে। ফাতাহ কমব্যাটও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। ওই কর্মকর্তা জানিয়েছেন, তহবিল জোগাড় করতে ফাতাহ কমব্যাট অমুসলিমদের টার্গেট করে। এ বিষয়ে গত বছরের একটি জিডির সূত্র ধরে গত 7 জুলাই যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি। খোঁজ নিয়ে দেখা যায় মামলার এজাহারে উল্লেখ আছে 2025 সালের 16 সেপ্টেম্বর আনুমানিক রাত 11:30টায় কমল বিশ্বাসকে মারধর করে নগদ অর্থসহ তার হলুদ রঙের ইজি বাইকটি ছিনিয়ে নেওয়া হয়। ওই মামলায় ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন ফয়সাল ওরফে আবু ওসামা, তাসিফ ওরফে সুমান্না, আবুল বাশার ওরফে ওয়ালিদ, মোহাম্মদ মাসুদ এবং এর বাইরে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে স্ট্রিম, তবে কাউকেই ফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কমল বিশ্বাস ঘটনার বিবরণ দিতে গিয়ে ফোন স্ট্রিমকে জানান, ঘটনা ভাড়া করে নিয়ে যে আমার ইজি বাইকটা চিন্তা করে নিয়ে চলে গেল। ওই যাত্রী সেজে নিয়ে গেছে রাত 11টার দিকে। আমার 3.5 মিনিট উঠছিল, বললো আমি গাড়ি পাচ্ছি না। তা আমি ওই মানবতা দেখাই যে আমি তো গাড়ি চালাই। তারপর আর একজন বলতেছে যে আমার মা মরে যাচ্ছে, এরকম আমি আমার আমাদের নিয়ে চলে আসবো। তারে আমি চিনি না। যে উঠলো সে বললো কি যে এরকম উনি যাবে, আমারে বলতেছে। কিছু দূর আসার পরে ও যেখানে লাভে থেকে 200 গজ আগে লেগে গেছে। বললো আমি চিলাই না কি নেবে, তাই বলে লাইভে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে ওই যে মাদ্রাসার সামনে লাইভে যাওয়ার পরে ওই ছেলেটা হাতে যে ওই যে ওর আম্মু খুব অসুস্থ, ছেলেটা বসে আছে পিছনে, আর যে পরিচিত সে আমার পাশেই বসেছিল, যাতায়াতে পরিচিত। ওখানে বলোকে একটু দাঁড়ান, আমি মোবাইল করলো যে কত দূর, আমি তো গাড়ি নিয়ে আসি। এবার ওকে বলতেছে আমি লিচু বাগান পর্যন্ত চলে আসি। আমারে ঠেকাই দিতে ওই লিচু বাগানের ওইখানে ছিল 4 জন, মাস্ক টাক পরা, কালো কাপড় পরা। তারপরে ওইখান থেকে আমার ওই নিচে লাভাই নিয়ে গেল, লিচু বাগান নিয়ে যে আমার 4 হাতটা মারলো, মুখে টেপ মারলো, সব টেপ পাইতে যেরকম ওই জবাই করে ওইভাবে আমাকে খাইতে ধরে রাখলো। তা আমি মনে করলাম কি যে আমি মনে হয় আমার এই মনে হয় শেষ, আর কারোর সাথে দেখা হলো না। এবার ওখান থেকে গাড়ি নিয়ে গেল।
2026 সালের 21 মার্চ বাংলাদেশে ঈদ উল ফিতর পালন করা হয়। এর একদিন আগে 20 মার্চ সৌদি আরবের অনুসরণ করে দেশের কোথাও কোথাও ছোট পরিসরে ঈদ উল ফিতর পালন করা হয়। তবে আফগানিস্তানের অনুসরণ করে এফসিএস এর সদস্যদের নিয়ে 19 মার্চ যশোরে ঈদ উল ফিতর পালন করেন শাহ আমানত সাবির সহ অন্যরা। ওই দিন ঈদের নামাজ শেষ করে শাহ আমানত সাবির নিজের ফেসবুক পোস্টে লিখেন, অরিজিনাল গ্লোবাল ঈদের সালাত শেষ, আলহামদুলিল্লাহ, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের চাঁদ দেখা গিয়েছে। বাংলাদেশের 2 দিন আগে ঈদ পালনের কারণ হিসেবে বিশ্বে আফগানিস্তানকে একমাত্র ও প্রকৃত ইসলামী রাষ্ট্র এবং খেলাফতের কেন্দ্র থাকার নিজস্ব যুক্তি রয়েছে তার বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিজ্ঞ আলেম স্ট্রিমকে বলেন, কাউকে খলিফা মেনে নিলে তিনি যেদিন ঈদ পালন করেন বা অনুসারীদের পালন করতে নির্দেশ দেন সেদিন ঈদ পালন করে থাকতে পারে কোনো গোষ্ঠী। আফগানিস্তানকে ইসলামী আমিরা বা রাষ্ট্র মেনে তার অনুসরণে ওই দিন ঈদ পালন করে থাকতে পারে আলোচিত তরুণরা। এর বাইরে ওই দেশের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে ঈদ পালনের কোনো কারণ বা রীতি নেই। উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার সন্দেহে ফাতা কমব্যাটের সঙ্গে সংশ্লিষ্ট 6 জনকে গ্রেফতারের পরে এ ব্যাপারে তরুণদের সচেতন হতে আহ্বান জানিয়েছেন অনেকে। তারা এ ব্যাপারে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক দল এটিকে সরকারের নতুন জঙ্গি নাটক বলে জোর সমালোচনা শুরু করেন। তবে সাবিরের ফোনে থাকা বিস্ফোরক পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচকদের অনেকে আবার পূর্বের অবস্থান বদল করেছেন। গত মঙ্গলবার 7 জুলাই বেলা 1:40 মিনিটে 1.5 লাখেরও বেশি ফলোয়ার থাকা খালিদ স্পিকিং ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। হুজুরেরা মার্শাল আর্ট শিখলে জঙ্গি, কি ঘটছে পর্দার আড়ালে শিরোনামের ওই ভিডিওতে শাহ মোহাম্মদ খালিদ নামের এক বক্তা বলেন, স্রেফ মার্শাল আর্ট শেখার কারণে ইসলামী চিন্তাধারার 6 যুবককে পুলিশ আটক করেছে। জঙ্গিবাদের নতুন নাটক কারা কেন সাজাচ্ছেন ইত্যাদি প্রসঙ্গ তুলে 8 মিনিট 20 সেকেন্ড বক্তব্য দেওয়া হয় ভিডিওতে। আসলে কোন দিক থেকে ফান্ডিং হচ্ছে এবং কেন এই জঙ্গিবাদের নাটক নতুন করে সাজানো হচ্ছে, কারা পর্দার পেছনে কাজ করছে সেই আলোচনা। পরে বুধবার ফেসবুকে ওই পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে বলা হয়, ইতোমধ্যে একটি ভিডিও সামনে এসেছে যেখানে দলটির প্রধানকে প্রশিক্ষণমূলক আইইডি বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। বিষয়টি সঠিক হলে এবং রাষ্ট্রীয় আইন লঙ্ঘন হলে তাদের বিচার নিয়ে হয়তো প্রতিবাদকারীদের আপত্তি থাকবে না। তবে এর দ্বারা হিন্দু উগ্রবাদীদের ব্যাপারে সরকারের নীরবতা ও দ্বিমুখী আচরণের বিষয়টি মেনে নেওয়া যায় না। একই সাথে এখানে আরও কিছু প্রশ্ন তৈরি হয়েছে। 1.5 মিলিয়ন ফলোয়ারের জোবায়ের পেজ থেকে 6 জুলাই বিকেলে একটি স্ট্যাটাস দেওয়া হয়। তাতে লিখেছেন, গতকাল বাংলাদেশে এমন কিছু যুবককে গ্রেফতার করা হয়েছে যারা আমার জানা মতে একজন সৎ, আদর্শবান এবং নিবেদিত প্রাণ মানুষ। দীর্ঘদিন ধরে তরুণদের আত্মরক্ষার সেলফ ডিফেন্স প্রশিক্ষণের মাধ্যমে তাদের শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক পথে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, সমাজ থেকে মাদক, মদ, ইফটিজিং এবং অন্যান্য সামাজিক ব্যাধি দূর করতে এ ধরনের মানুষের কাজকে উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তাদের সম্মানিত বা উৎসাহিত করার পরিবর্তে সরকারের একটি অংশ যেন তাদের শাস্তি দিচ্ছে। একই পেজ থেকে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা হয়। 6 তরুণকে গ্রেফতারের পরে এ নিয়ে ফেসবুক আলোচনায় সামিল হন আতাউর রহমান বিক্রমপুরী, আসিফ আদনান, আহমদ রফিক ও তাদের অনুসারীরা। ঘটনার দিন শুরুতেই আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, নিজেকে তার বড় অপরাধী মনে হচ্ছে। এর ব্যাখ্যায় লিখেন, খুলনার ছেলে শাহ আমানত সাবির, ঠিক কবে তার সাথে পরিচয় মনে নেই, তবে যশোরে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার বিভিন্ন দিনী প্রোগ্রামে আসা যাওয়া করত। ভালো মার্শাল আর্ট এক্সপার্ট, তবে মার্শাল আর্টের বিভিন্ন ইসলাম বিরোধী অনুষঙ্গ, নারী পুরুষ ফ্রি মিক্সিং, মাথা ঝোঁকানো, হারাম মিউজিক ইত্যাদি ওকে পীড়া দিত। এজন্য নিজেই নতুন ধারার মার্শাল আর্ট চালু করে। ঘটনার দিন তারই পরামর্শে যাত্রাবাড়ি থানায় গিয়ে সাবির আটক হয়েছে বলেও জানান বিক্রমপুরী। তিনি নিজেও এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে আরেক পোস্টে লিখেন, প্রশাসন আমাকে বারবার কথা দিয়েছিল তারা কোনো ধরনের নাটক করবে না। ভিন্ন আরেকটি পোস্টে লিখেছেন, আমি আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য প্রদান করছি। যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এবি সিদ্দিক একজন চরম লেভেলের মিথ্যাবাদী ও প্রতারক। কেন উনি মিথ্যাবাদী তারও ব্যাখ্যা দিয়েছেন বিক্রমপুরী। তার এসব পোস্ট হাজার হাজার বার শেয়ার করা হয়েছে। তবে সাবিরের ফোনে থাকা বিস্ফোরক পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আতাউর রহমান বিক্রমপুরী তার অবস্থান কিছুটা পরিবর্তন করেন। এ প্রসঙ্গে সন্ত্রাস দমন আইনে মামলা হতে পারে জানিয়ে পৃথক একটি স্ট্যাটাসে লিখেন, তবে আমরা আশা করব প্রশাসন যেন স্বচ্ছতার সাথে পুরো প্রক্রিয়াটি শেষ করে। এদিকে গ্রেফতারকৃতরা যখন রিমান্ডে তখন তাদের বিস্ফোরক তৈরি ও পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে 3 দিনের রিমান্ড শেষে গ্রেফতার 6 তরুণের 4 জনকে 9 জুলাই কারাগারে পাঠানো হয়েছে, আর 2 জনকে নতুন করে আরও 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে পাঠানো 2 আসামি হলেন শাহ আমানত সাবির ও হুসাইন তানিম। কারাগারে পাঠানো আসামিরা হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
যোগাযোগ করা হলে উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন ফাতা কমব্যাট সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্টরা। সংগঠনের ঢাকা ও খুলনা শাখায় ফোন নম্বরে যোগাযোগ করলেও রিসিভ না হওয়ায় বক্তব্য জানা যায়নি। যশোর শাখায় যোগাযোগ করলে বলা হয় গ্রেফতারের খবর ছাড়া তাদের বিশেষ কিছু জানা নেই। যশোরের সিদ্ধিপাশা শাখার দায়িত্বশীল ও ফাতা কমব্যাটের অ্যাডমিন আব্দুল্লাহ আল মামুন স্ট্রিমকে জানান তাদের সঙ্গে উগ্রবাদীদের কোনো যোগাযোগ নেই। এর আগে মে মাসে লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে দাবি করেন শাহ আমানত সাবির ও এফসিএস বিস্তৃত নেটওয়ার্কে উগ্রপন্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। আফগান ফেরত উগ্রপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। রাজধানীর বসিলাতে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে তারা তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির জন্য সদস্য তৈরি এবং টিটিপির আদলে তেহরিকে তালিবান বাংলাদেশ টিটিবি গঠনের চেষ্টা করছেন। সায়েরের পোস্টের পরিপ্রেক্ষিতে গত 24 মে খুলনায় সংবাদ সম্মেলনে শাহ আমানত সাবির দাবি করেছিলেন তারা ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে মার্শাল আর্ট পরিচালনা করেন, প্রথাগত মিউজিক সহকারে ও মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের মার্শাল আর্টের রীতি বর্জন করে থাকেন। গ্রেফতারকৃতদের বিষয়ে তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার শামসুল হক স্ট্রিমকে বলেন গ্রেফতারকৃতদের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, তাদের কাছে কোনো বিস্ফোরক বা অস্ত্র রয়েছে কিনা সবকিছু তদন্ত হচ্ছে। আমরা সব দিক তদন্ত করছি, ফরেনসিক বিভাগ কাজ করছে। তদন্ত চলাকালে কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে চাই না। তদন্ত শেষ হলে গণমাধ্যমে ব্রিফ করব, তখন বিস্তারিত কথা বলবো। মার্শাল আর্টের আড়ালে বায়াত গ্রহণ, কাল্পনিক শত্রুর মোকাবেলায় ইদাদ বা অস্ত্রশস্ত্র প্রস্তুত রাখার পাশাপাশি শাতিমে রাসুল আখ্যা দিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা করে এসবিসের সদস্যরা। তেমনি এক ব্যক্তি মুফতি ইমরান। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালানো ইমরানের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। এছাড়া এসবিজের সদস্যদের করা একটি ভিডিও স্ট্রিমের হাতে এসেছে, যেখানে দেখা যায় ইমরানের বাড়িতে সংগঠনটির সদস্যরা গিয়েছিলেন। সেখানে সাবিরও উপস্থিত ছিলেন। আগামী পর্বে থাকছে ইমরান বিন বশিরের সঙ্গে ঘটা ঘটনার বিবরণ। যে আল্লাহর নবীরে গালাগালি দেয় তারে একদম